আজকে আমরা একটু কথা বলবো খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, বিবিসি বাংলার একটা রিপোর্ট বলছে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে ঘিরে খাগড়াছড়িতে বেশ সাংঘাতিক গণ্ডগোল শুরু হয়েছে। আর এর প্রভাব পড়েছে একদম সাধারণ মানুষের জীবন আর অর্থনীতির ওপর। প্রথমত দেখুন, খাগড়াছড়িতে কিন্তু অবস্থা বেশ থমথমে। ওই ধর্ষণের অভিযোগের পর খাগড়াছড়ির সদর আর গুইমারাতে বেশ সহিংসতা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন মারা গেছেন আর সেনাবাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে, মানে লোকজন জড়ো হতে পারবে না, আর নিরাপত্তা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে। দোকানপাট, ব্যবসা সব বন্ধ। এর প্রতিবাদে যুম্ম ছাত্র জনতা নামের একটি সংগঠন ৩টি পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ আর ট্যুরিজম বন্ধের ডাক দিয়েছে। সরকার বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, আর এর পেছনে বাইরের কারো হাত থাকতে পারে এমন ইঙ্গিতও দিয়েছে। দ্বিতীয়ত, এসব কিছুর মারাত্মক প্রভাব পড়েছে এলাকার ট্যুরিজমে। বিশেষ করে রাঙামাটির সাজেক ভ্যালি, যেটা খুবই জনপ্রিয়, সেখানে যাওয়ার রাস্তা খাগড়াছড়ি হয়ে, কিন্তু এই সহিংসতার কারণে রাস্তা বন্ধ, তার ওপর ৪৪ ধারা আর অবরোধ চলছে। ফলে পুরো এলাকা এখন বলতে গেলে ট্যুরিস্ট একদমই নেই। পুজোর ছুটির ঠিক আগে সাজেকের প্রায় ৮৫টা রিসর্টের সব বুকিং বাতিল হয়ে গেছে। ব্যবসায়ীরা বিরাট ক্ষতির মুখে পড়েছেন। খাগড়াছড়ি শহরের হোটেলগুলোও ফাঁকা। তো সব মিলিয়ে খাগড়াছড়ির এই ঘটনা সেখানকার নিরাপত্তা আর স্থানীয় অর্থনীতির, বিশেষ করে পর্যটনের জন্য একটা বড় ধাক্কা। আজকের আলোচনায় স্বাগত। সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে দেশে বিদেশে বেশ ভালো রকম উত্তেজনা তৈরি হয়েছে, আর এই নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমাদের হাতে বিবিসি বাংলার কিছু প্রতিবেদন আছে, আর সেখান থেকেই আমরা মূল বিষয়গুলো, মানে ভেতরের খবরগুলো বোঝার চেষ্টা করব। আজ আমরা মূলত ৩টে ভিন্ন ঘটনা নিয়ে কথা বলবো। আচ্ছা। প্রথমত, অবশ্যই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে খাগড়াছড়িতে যে সংঘাত চলছে সেটার কারণ ও প্রভাব। ওটা তো খুবই উদ্বেগের বিষয় এখন। ঠিক। দ্বিতীয়ত, ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ফাইনাল, সেখানে যা ঘটল তা নিয়ে যে বিতর্ক। ও হ্যাঁ, ওটা তো একদম অন্যরকম ঘটনা। আর সবশেষে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে একটা চার্চে যে ভয়াবহ হামলা হলো সেটাও আমরা দেখব। আমাদের লক্ষ্য হবে এই ঘটনাগুলোর পেছনের কথা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর সূত্রগুলোতে বিভিন্ন দৃষ্টিকোণ যেভাবে এসেছে সেগুলো তুলে ধরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। চলুন প্রথমে খাগড়াছড়ি নিয়েই কথা বলি। ২৩শে সেপ্টেম্বর ওখানে একজন পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে, তাই না? আর তার ঠিক পরেই খাগড়াছড়ির সদর আর গুইমারা উপজেলায় ব্যাপক সহিংসতা। বিষয়টা খুবই মর্মান্তিক। অত্যন্ত মর্মান্তিক। আর এই ঘটনার পরপরই কিন্তু পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যায়। এই সহিংসতায় ৩ জন মারা গেছেন। সরকারি সূত্র বলছে সেনাবাহিনীরও নাকি ১৩ জন সদস্য আহত হয়েছেন। ১৩ জন? তার মানে সংঘর্ষটা বেশ বড় আকারেই হয়েছিল। হ্যাঁ, পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে আর দোষীদের বিচারের দাবিতে যুম্ম ছাত্র জনতা বলে একটি সংগঠন, ওরা পুরো ৩ পার্বত্য জেলাতেই অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকে বসে। পুরো ৩ জেলায়? হ্যাঁ, এমনকি পর্যটনও সাময়িকভাবে বন্ধ করে দেয়। যদিও পরে আহতদের চিকিৎসা বা যারা মারা গেছেন তাদের সৎকারের সুবিধার জন্য ঢাকা খাগড়াছড়ি আর চট্টগ্রাম খাগড়াছড়ি এই মেন রোডগুলোতে অবরোধ একটু শিথিল করা হয়েছিল, কিন্তু উত্তেজনা কমেনি তাতে। আর এখনকার কি খবর? সূত্রগুলো কি বলছে? এখনও কি সেই থমথমে ভাবটা আছে? আচ্ছা, এখন এই মুহূর্তে খাগড়াছড়ি সদর আর গুইমারা অবস্থাটা বাইরে থেকে দেখলে হয়তো শান্ত মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা আতঙ্ক আর থমথমে ভাব কিন্তু রয়ে গেছে। আচ্ছা। সূত্রগুলো জানাচ্ছে জেলা সদর, গুইমারা বা অন্যান্য যে সেন্সিটিভ এলাকাগুলো, সেখানে আর্মি, পুলিশ, র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল সাংঘাতিকভাবে বাড়ানো হয়েছে। সব জায়গায় পেট্রোলিং চলছে। আর ১৪৪৪ ধারার কি অবস্থা? ওটা কি তুলে নেওয়া হয়েছে? না, কিছু জায়গায় জেলা প্রশাসনের জারি করা যে ১৪৪৪ ধারা ছিল সেটা এখনও চলছে। ৪ জনের বেশি লোক একসাথে জড়ো হতে পারবে না। তার মানে তো সাধারণ জীবনযাত্রা খুবই ব্যাহত হচ্ছে। অবশ্যই। শহরে গাড়ি ঘোড়া, বিশেষ করে অটোরিকশা, এগুলো খুব কম চলছে। বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। মোড়ে মোড়ে দেখবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে। রাস্তায় লোকজন দেখলে থামাচ্ছে, জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ? কি ধরনের? এই পরিচয় জানতে চাইছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে,
এইসব আর কি। এমনকি গুইমারার যে সাপ্তাহিক হাট বসে সেটাও বসেনি। লোকজন প্রায় নেই বললেই চলে। বলেন কি? হ্যাঁ, আর কিছু স্থানীয় লোক নাকি আকাশে ড্রোন উড়তেও দেখেছে। নাম বলতে চাননি, এরকম একজন মারমা বাসিন্দা যেমনটা বলছিলেন। মানে একটা ভয় কাজ করছে সবার মধ্যে। অনেকে নাকি আহত অবস্থায় ঘরে পড়ে আছে, কিন্তু ভয়ে হাসপাতালেও নিয়ে যেতে পারছে না। তার উপর দোকানপাট পুড়িয়ে দেওয়ায় কিছু কিছু জায়গায় খাবারের সংকটও তৈরি হয়েছে। পরিস্থিতি বেশ জটিল তাহলে। হ্যাঁ, যদিও পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। হ্যাঁ, গুইমালা থানার যিনি ওসি তিনি অবশ্য জানিয়েছেন যে পরিস্থিতি এখন কন্ট্রোলে আছে এবং তারা আশা করছেন তাড়াতাড়ি সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু স্থানীয়দের কথায় অন্যরকম ইঙ্গিত। কিন্তু এই ঘটনার বিবরণে বেশ ফারাক দেখা যাচ্ছে, তাই না? মানে এক এক পক্ষ এক এক রকম কথা বলছে। ঠিক তাই, এখানেই তো বিষয়টা আরও প্যাঁচালো হয়ে যাচ্ছে। ধরুন, গুইমারার যারা পাহাড়ি বাসিন্দা তারা অভিযোগ করছেন যে স্থানীয় বাঙালিরাই তাদের বাড়িঘর দোকানে হামলা করেছে। আচ্ছা। আবার অন্যদিকে স্থানীয় যে বাঙালি সংগঠনগুলো আছে তাদের নেতারা বলছেন একদম উল্টো কথা। তারা বলছেন যে পাহাড়ি যে সশস্ত্র গ্রুপগুলো আছে তারাই নাকি বাঙালিদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, লুটপাট করেছে। এই যে পরস্পর বিরোধী অভিযোগ, এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। আর এই যে সংগঠনটা অবরোধ ডেকেছিল যুম্ম ছাত্র জনতা, তাদের কি বক্তব্য? তারা কি প্রশাসনের পদক্ষেপে খুশি? একেবারেই না। যুম্ম ছাত্র জনতা ৮ দফা দাবি জানিয়েছে। তার মধ্যে আছে ঘটনার ঠিকঠাক তদন্ত করতে হবে, ১৪,০০০ ধারা তুলে নিতে হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এই রকম বেশ কিছু দাবি। আর সবচেয়ে বড় কথা হলো, সেনাবাহিনী যে একটা বিবৃতি দিয়েছিল এই ঘটনা নিয়ে, সেটা তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে কি এমন ছিল যা তারা মানতে পারছে না? সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে যে ইউপিডিএফ মানে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট আর তার সহযোগী সংগঠনগুলো এরা নাকি পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য একটা প্ল্যান করেছে। প্ল্যান? কিরকম প্ল্যান? বিবৃতিতে আরও বলা হয়েছে যে এরা নাকি ইচ্ছে করে মহিলা আর শিশুদের সামনে ঠেলে দিচ্ছে আর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বাইরে থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আনার চেষ্টা করছে। ও, এটা তো খুবই মারাত্মক অভিযোগ। হ্যাঁ, এর জবাবে জুম্মু ছাত্র জনতা কি বলছে? তারা বলছে সেনাবাহিনী আসলে সত্যিটা চাপা দিচ্ছে আর পুরো ঘটনাটাকে বিকৃত করে দেখাচ্ছে। তাদের ভার্সনটা কি? তাদের দাবি, ধর্ষণের ঘটনার পর তারা শান্তিপূর্ণভাবেই বিচার চেয়েছিল, কিন্তু তদন্ত ঠিকমতো হয়নি, স্বচ্ছতা ছিল না। তারা সরাসরি আর্মি আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে। আচ্ছা। তারা আরও বলছে সেনাবাহিনী নাকি সংযম দেখানোর কথা বলে আসলে ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে, লোকজনকে মারধর করেছে, যাকে তাকে আটক করেছে, এমনকি দোকানে আগুনও নাকি দিয়েছে। এই পরিস্থিতিতে পুরো ব্যাপারটা নিয়েই একটা অবিশ্বাস, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এর মধ্যে আবার রাজনীতির গন্ধও লাগছে। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্য দেখলাম। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টার ওই মন্তব্যটা নিয়েও বেশ আলোড়ন হয়েছে। উনি বলেছেন যে খাগড়াছড়িতে একটা মহল ইচ্ছে করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে আর এর পেছনে নাকি ভারতের ইন্ধন বা ফ্যাসিস্টদের ইন্ধন আছে। ভারতের ইন্ধন? হ্যাঁ, তিনি এটাকে আবার দুর্গাপুজো বানচাল করার চেষ্টার অংশ হিসাবেও বলেছেন। এই ধরনের মন্তব্য তো পরিস্থিতিকে আরও রাজনৈতিকভাবে সেন্সিটিভ করে তোলে, তাই না? তা তো বটেই। এদিকে পুলিশ নিহতদের পরিচয় জানিয়েছে বলছিলেন। হ্যাঁ, পুলিশ জানিয়েছে রবিবারের হিংসতায় যে ৩ জন মারা গেছেন তারা হলেন তৈচিং মার্মা, বয়স ২০, আথুইপ্রু মার্মা, বয়স ২১ আর আখরাও মার্মা, বয়স ২২। ৩ জনই গুইমারার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। খুব অল্প বয়স সব। খুবই দুঃখজনক। মানবাধিকার সংগঠনগুলোও কিন্তু চুপ করে নেই। যেমন ধরুন, ১৭টা সংগঠনের একটা জোট আছে, ধর্ষণ আইন সংস্কার জোট বা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এরা সবাই দাবি তুলেছে যে মূল যে ধর্ষণের ঘটনা সেটা স্বচ্ছ তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক, ভিকটিমের নিরাপত্তা আর ক্ষতিপূরণ দেওয়া হোক, আর পুরো এই সহিংস ঘটনার একটা বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছে তারা। এই সংঘাতের প্রভাব তো শুধু স্থানীয় রাজনীতি বা সমাজেই পড়েনি, অর্থনীতির উপরেও তো নিশ্চয়ই একটা বড় ধাক্কা লেগেছে, বিশেষ করে পর্যটন শিল্পে, তাই না? একদম ঠিক পয়েন্ট।
পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে বিশেষ করে এই খাগড়াছড়ি রাঙামাটি অঞ্চলে পর্যটনের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। রাঙামাটির সাজেক ভ্যালি তো খুবই জনপ্রিয় একটা জায়গা। হ্যাঁ, সাজেকের নাম তো সবাই জানে। কিন্তু সমস্যাটা হলো সাজেকে যাওয়ার প্রধান রাস্তাটাই খাগড়াছড়ি হয়। তো খাগড়াছড়িতে এই যে অশান্ত পরিস্থিতি, ১৪৪ ধারা, তার ওপর আন্দোলনকারীরা পর্যটন বন্ধের ডাক দিয়েছে, সব মিলিয়ে সাজেকের পর্যটনে সরাসরি একটা বিরাট ধাক্কা লেগেছে। সাজেক এখন বলতে গেলে প্রায় ট্যুরিস্ট ছাড়া। বলেন কি? তার মানে যারা এই পূজার ছুটিতে বা সামনে যাওয়ার প্ল্যান করেছিল তাদের সব ক্যান্সেল? হ্যাঁ, অবস্থাটা খুবই খারাপ। সামনেই তো পূজার ছুটি ছিল। এই সময়টাকে টার্গেট করে সাজেকের প্রায় ৮৫টা রিসর্টের প্রায় সব রুম কিন্তু বুকিং হয়ে গিয়েছিল। সব? হ্যাঁ, প্রায় সবই। কিন্তু সাজেক কটেজ অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন যা জানাচ্ছে, তাতে প্রায় ২৬০০ থেকে ৩০০০ বুকিং হয়ে বাতিল হয়ে গেছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে। ওরে বাবা, এটা তো বিশাল ক্ষতি। বিশাল ক্ষতি। শুধু সাজেক না, খাগড়াছড়ি শহরের হোটেলগুলো পুরো ফাঁকা। যেমন হোটেল গাইডিং বলে একটা পরিচিত হোটেল আছে, ওখানকার ম্যানেজার বলছিলেন তাদের হোটেলে এখন একজনও গেস্ট নেই, পুরো খালি। তার মানে যারা আটকে পড়েছিল আগে? হ্যাঁ, এর আগে প্রায় ২০০০ ট্যুরিস্ট সাজেকে আটকা পড়ে গেছিল। তাদের পরে আর্মির নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে নামিয়ে আনা হয়। তারপর তারা যে যার মতো চলে গেছেন। এখন ব্যবসায়ীরা সবাই খুব অনিশ্চয়তার মধ্যে আছেন। কবে যে আবার সব স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। সাজেক জায়গাটা আসলেই খুব সুন্দর। হ্যাঁ, সূত্র থেকে সাজেক নিয়ে কিছু তথ্যও দেওয়া হয়েছে। জায়গাটা রাঙামাটির উত্তরে মিজোরাম বর্ডারের কাছে। মূলত দুটো পাড়া আছে, রুইলুই পাড়া, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট উঁচুতে, আর কংলাক পাড়া, ওটা আরও উঁচুতে ১৮০০ ফুট। এখানে লুসাই, পাংখোয়া, ত্রিপুরা এই আদিবাসী গোষ্ঠীগুলোর বাস। এত সুন্দর একটা জায়গার অর্থনীতি এখন মানে বড়সড় হুমকির মুখে পড়ে গেছে। খাগড়াছড়ির এই চাপা উত্তেজনা আর অর্থনৈতিক সংকট থেকে এবার আমরা একটু অন্যদিকে যাই। আন্তর্জাতিক খেলার মাঠেও কিন্তু বেশ উত্তেজনা তৈরি হয়েছে সম্প্রতি। এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল। ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল, কিন্তু খেলার রেজাল্টের থেকেও বেশি আলোচনা হচ্ছে অন্য একটা ঘটনা নিয়ে। হ্যাঁ, ঘটনাটা বেশ নজিরবিহীনই বলা চলে। ফাইনাল ম্যাচ তো শেষ হলো, ভারত জিতল। কিন্তু এরপর যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তখন ভারতীয় ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যিনি সভাপতি মহসিন নকভি, তার হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকার করে। ট্রফি নিতে অস্বীকার কেন? এখানেই আসল প্যাচটা। মহসিন নকভি শুধু এসিসির প্রেসিডেন্টই নন, তিনি একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান, এবং তার চেয়েও বড় পরিচয়, তিনি পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও। ওহ আচ্ছা, মানে একই ব্যক্তি এতগুলো পদে? হ্যাঁ, এই একাধিক পরিচয়, বিশেষ করে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি চেয়ারম্যান হওয়াটাই সম্ভবত এই ঘটনার মূল কারণ। মানে রাজনৈতিক টেনশনটা মাঠে চলে এসেছে। তা তো বটেই। অনুষ্ঠানে ঠিক কি হলো তাহলে? সত্যি ট্রফি নেয়নি? না, নেয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা এমনিতেই প্রায় ১ ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। তারপর যখন ট্রফি দেওয়ার পালা এলো, ভারতীয় দলের তরফ থেকে নাকি জানিয়ে দেওয়া হয় যে তারা নকভির হাত থেকে ট্রফি নেবে না। বিসিসিআই-এর যিনি সচিব দেবজিৎ সাইকিয়া, তিনি মিডিয়াকে এটা কনফার্মও করেছেন। তারপর আর কি, বিজয়ী দল মানে ভারত মঞ্চেই ওঠেনি, ট্রফিও আর দেওয়া হয়নি। যদিও ব্যক্তিগত পুরস্কার যারা পেয়েছেন, যেমন ধরুন ম্যান অব দ্য ম্যাচ তিলক ভার্মা বা টুর্নামেন্টের সেরা অভিষেক শর্মা, কুলদীপ যাদব, এরা মঞ্চে গিয়েছিলেন পুরস্কার নিতে, কিন্তু তারা নকভিকে একরকম ইগনোরই করেন। এটা তো বেশ অপমানজনক হলো এসিসি সভাপতির জন্য। অবশ্যই। রয়টার্স পিটিআই-এর খবরে দেখলাম, বলা হচ্ছে নকভি নাকি তখন হাততালিও দেননি। কে ট্রফি দেবে এই নিয়ে কিছুক্ষণ আলোচনার পর শেষ পর্যন্ত অনুষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়। ট্রফিটা মাঠ থেকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। তার মানে ভারত ট্রফি ছাড়াই সেলিব্রেট করল? হ্যাঁ, ভারত ট্রফি ছাড়াই মাঠে জয় উদযাপন করেছে। এমনকি এসিসি থেকে নাকি বিজয়ী দলের মেডেলগুলোও দেওয়া হয়নি। তার মানে ক্রিকেট মাঠের এই ঘটনাটা সরাসরি ভারত পাকিস্তানের যে রাজনৈতিক টানাপোড়েন সেটারই একটা রিফ্লেকশন হয়ে গেল। রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া কি ছিল? ঠিক ধরেছেন, বিষয়টা খুব দ্রুতই রাজনৈতিক রং ধরে নেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এক্সে, মানে আগে যেটা টুইটার ছিল, ভারতীয় দলকে অভিনন্দন তো জানালেন, কিন্তু সেই সাথে তিনি অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করলেন।
অপারেশন সিন্দুর এটা কি? এটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগের একটা মিলিটারি অপারেশনের কোড নেম। তো প্রধানমন্ত্রীর এই পোস্টে মানে একটা ক্রিকেট জয়ের শুভেচ্ছা বার্তায় এরকম একটা সামরিক অনুষঙ্গ জুড়ে দেয়াতে বিতর্কটা আরও বেড়ে যায়। এর প্রতিক্রিয়া নিশ্চয়ই পাকিস্তান থেকেও এসছে। অপমান। অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কিন্তু ইনস্টাগ্রামে একটা পোস্ট দেন। তিনি লেখেন, ক্ষেত্র যাই হোক না কেন ভারতের জয় নিশ্চিত। মানে বোঝাই যাচ্ছে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বিষয়টাকে নিজ নিজ দেশের জাতীয়তাবাদীর দৃষ্টিকোণ থেকেই দেখছেন এবং ব্যবহার করছেন। আর খেলোয়াড়রা কি বলছেন? মানে ইন্ডিয়ান ক্যাপ্টেন বা পাকিস্তানি ক্যাপ্টেনের বক্তব্য কি? খেলোয়াড়দের প্রতিক্রিয়াও বেশ ইন্টারেস্টিং। ভারতীয় ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব তিনি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে খুব স্পষ্টভাবে বলেছেন যে ট্রফি না নেওয়ার সিদ্ধান্তটা পুরো টিমের মানে কালেকটিভ ডিসিশন ছিল। আচ্ছা। তবে তিনি এটাও বলেছেন যে মাঠে এত খেটে জেতা ট্রফিটা হাতে না পাওয়াতে তিনি পার্সোনালি একটু হতাশ। অন্যদিকে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা তিনি আবার ভারতীয় খেলোয়াড়দের এই আচরণে হতাশা প্রকাশ করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনের সাথে হাত মেলাতেও রাজি না হওয়াটা ক্রিকেটের জন্য অসম্মানের। তিনি একটু কটাক্ষের সুরেই বলেছেন যে সূর্যা কুমার হয়তো কারণ নির্দেশ পালন করছিলেন। মানে বুঝতেই পারছেন খেলোয়াড়দের মধ্যেও বিষয়টা নিয়ে একটা অস্বস্তি, একটা বিভেদ কিন্তু তৈরি হয়েছে। এটা আসলে শুধু একটা ট্রফি দেওয়া নেওয়ার ঘটনা না, এর পেছনে দুই দেশের সম্পর্কের যে তিক্ততা সেটাই যেন বেরিয়ে এলো। খেলার মাঠের এই উত্তাপ থেকে এবার আমরা আমেরিকার একটা খুব দুঃখজনক আর মর্মান্তিক ঘটনার দিকে তাকাই। মিশিগানে একটা চার্চে মানে গির্জায় প্রার্থনারত লোকেদের উপর হামলা হয়েছে। হ্যাঁ, ঘটনাটা খুবই ভয়াবহ। ডেট্রয়েট শহরের কাছে একটা গির্জা, চার্চ অব জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টস, যেটাকে মর্মন চার্চ বলা হয়, সেখানেই রবিবার প্রার্থনার সময় এই হামলাটা হয়। কিভাবে ঘটল হামলাটা? সূত্র জানাচ্ছে, একজন বন্দুকধারী প্রথমে গির্জার দরজায় গাড়ি দিয়ে খুব জোরে ধাক্কা মারে। তারপর সে ভেতরে ঢোকে, হাতে ছিল একটা অ্যাসল্ট রাইফেল। সেটা দিয়ে সে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। আর শেষে নাকি বিল্ডিংটাতে আগুনও ধরিয়ে দেয়। ভাবা যায়, চার্চের ভেতরে প্রার্থনার সময় হতাহতের খবর কি? হামলাকারী সম্পর্কে কিছু জানা গেছে? খবর খুবই মর্মান্তিক। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 4 জন মারা গেছেন আর বেশ কয়েকজন আহতও হয়েছেন। হামলার সময় গির্জার ভেতরে কয়েকশো লোক ছিলেন। ভাবুন একবার, কি ভয়ঙ্কর অবস্থা। কয়েকশো? হ্যাঁ, সন্দেহভাজন যে হামলাকারী, পুলিশ তার নাম জানিয়েছে থমাস জ্যাকব স্যানফোর্ড। সে পুলিশের গুলিতে ওখানেই মারা গেছে। তাহলে উদ্দেশ্য জানা যায়নি এখনো। কেন এই হামলা? না, এখনও পর্যন্ত হামলার নির্দিষ্ট কারণ বা মোটিভটা স্পষ্ট নয়। এফবিআই মানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা তদন্তের দায়িত্ব নিয়েছে। প্রায় 100 জন এজেন্ট নাকি এই কেসটা নিয়ে কাজ করছে। 100 জন এজেন্ট? হ্যাঁ, তারা সন্নিভভাজন লোকটার বাড়ি সার্চ করছে, তার ফোন রেকর্ডস, অনলাইন অ্যাক্টিভিটি সব খতিয়ে দেখছে, উদ্দেশ্যটা বোঝার জন্য। গির্জার তরফ থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে। তারা এই হামলায় হতাহতের ঘটনায় গভীর দুঃখ জানিয়েছে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করেছে। এই ধরনের ঘটনা আমেরিকাতে তো দুঃখজনকভাবে প্রায়ই শোনা যায়, কিন্তু একটা ধর্মীয় উপাসনালয়ে এরকম হামলা সবসময় যেন একটু বেশি নাড়া দেয়। রাজনৈতিক প্রতিক্রিয়া কীরকম? হ্যাঁ, উপাসনালয়ে হামলা হলে তার একটা আলাদা ইম্প্যাক্ট হয় সমাজে। রাজনীতিক অঙ্গনেও এর তীব্র প্রতিক্রিয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে সরাসরি খ্রিশ্চানদের টার্গেট করে পরিকল্পিত হামলা বলে মন্তব্য করেছেন। খ্রিশ্চানদের টার্গেট করে? হ্যাঁ, তার এই মন্তব্যে ঘটনাটা একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক অ্যাঙ্গেল পেয়ে গেছে। অন্যদিকে মিশিগানের যিনি গভর্নর গ্রেচেন উইটমা আর সাবেক সেনেটর মিট রোমনি, যিনি নিজে একজন মর্মন, তারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এটাকে একটা কাপুরুষোচিত হামলা বলেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে মোটিভ নিয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে ঘটনাটা আমেরিকাতে বন্দুক সহিংসতা আর ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যে বিতর্ক চলছে সেটাকে আবার উস্কে দিয়েছে। আজকের আলোচনায় আমরা তাহলে 3টে একেবারে ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা দেখলাম। একদিকে খাগড়াছড়িতে একটা স্থানীয় অপরাধ কিভাবে এত বড় সংঘাত, রাজনৈতিক দোষারোপ আর এমনকি অর্থনৈতিক সংকটের জন্ম দিল। হ্যাঁ, যার প্রভাব পড়ল পর্যটনের মতো খাতে।
ঠিক। আবার দেখলাম ক্রিকেট মাঠে কিভাবে আন্তর্জাতিক রাজনৈতিক টেনশন খেলোয়াড়দের আচরণ আর পুরো অনুষ্ঠানকেই প্রভাবিত করল। সেটাও একটা অভূতপূর্ব ঘটনা। আর সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মীয় উপাসনালয়ে এক ভয়াবহ সহিংসতার চিত্র। আমাদের উদ্দেশ্য ছিল সূত্রগুলোর ভিত্তিতে এই জটিল ঘটনাগুলোর বিভিন্ন দিক মাল্টিপল পার্সপেক্টিভগুলো তুলে ধরা, যাতে পরিস্থিতির একটা যতটা সম্ভব সম্পূর্ণ চিত্র পাওয়া যায়। এই পুরো আলোচনা থেকে বিশেষ করে যদি খাগড়াছড়ির ঘটনাটা আবার দেখি, একটা জিনিস খুব পরিষ্কার, তাই না? সেটা হলো তথ্যের বিভিন্নতা আর পরস্পর বিরোধিতা। সেনাবাহিনী এক কথা বলছে, আন্দোলনকারী পাহাড়ি সংগঠনগুলো আরেক কথা বলছে, স্থানীয় বাঙালি গোষ্ঠীগুলোর ভাষ্য ভিন্ন, সরকার কিছু বলছে, মানবাধিকার কর্মীরা তাদের উদ্বেগ জানাচ্ছেন। প্রত্যেক পক্ষেরই একটা নিজস্ব ন্যারেটিভ আছে। হ্যাঁ, যা অনেক সময় একটার সাথে আরেকটা মিলছেই না। একদম। এই যে তথ্যের এত রকম ফের, আর তার সাথে মিশে আছে তীব্র আবেগ, উত্তেজনা, অবিশ্বাস, এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, তাই না? কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই অবস্থায় দাঁড়িয়ে আস্থার সম্পর্কটা আবার তৈরি করা আর শুধুমাত্র তাৎক্ষণিকভাবে ভায়োলেন্সটা থামানো নয়, বরং সমস্যার একেবারে মূল কারণগুলোতে পৌঁছানো, এই কাজটা ঠিক কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জিং। যখন প্রত্যেকটা পক্ষই একে অপরকে সন্দেহ করছে, তখন আসল সত্যটা বের করা আর একটা স্থায়ী সমাধানের দিকে এগোনো কি আদৌ সম্ভব? এটা একটা গভীর প্রশ্ন আমার মনে হয়, যা খাগড়াছড়ির মতো জায়গার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ।